কাল সকালবেলা এখান থেকে 7-8 ঘন্টা মতো লাগে। এরপরে কাল সকাল 7:30টার সময় আমাকে রাজশাহীতে যেতে হবে, 7:30টার ফ্লাইটে। তার মানে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের, বোধহয় আমাদের জন্যই সংক্ষিপ্ত করা হলো। অনেকে বক্তব্য দিতে চেয়েছিলেন, আপনাদের বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি, তো আমি এর জন্য দায়ী। এই জন্য আপনাদের কাছে প্রার্থী। আর আপনারা বেশ কিছু কথা বলেছেন এবং আমি একটু কথা বলবো। এবং আমি, আপনারা জানেন যে আমি যা বিশ্বাস করি তাই বলি, এবং আমি রাগ না করে বলি, সরাসরি বলি। তাই আপনাদের কার কেউ একমত হবে, বিমত হবে, আমার বক্তব্য আমি দেব, আপনার বক্তব্য আপনি দিয়েছেন, আপনার মতামত আছে। আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আশা করি আপনারাও সহনশীলতা বদল করবেন। তো আমরা এই কিছুক্ষণ আগে আপনারা এখানে দেখেছেন, বোধহয় কারো কেউ দেখেছেন, 42 জন আমাদের তরুণ এখানে ছিল। 42 জন বিভিন্ন আকৃতিতে ছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, এগুলো। তো তারা, আমরা আলাপ করছিলাম যে ওই যে জাতীয় সঙ্গীতের শেষ পংক্তি মনে আছে? মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসা। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তোমরা কি মনে করো, কারা কারা মনে করো মায়ের বদনখানি হাস্যোজ্জ্বল? দুর্ভাগ্যবশত আপনারা দেখেছেন একজনও হাত তুলল, আর সবাই বলল মায়ের বদনখানি মলিন। এবং আপনাদের আপার কথা ছাড়াই, আপার তো বাদ দিয়েই হয়তো আমার হাসিনা বেগম, যোগ্য না ওকে, তাইতো না ওকে, উনি ছাড়াই কোথায় সবাই বুক দিয়ে, সবার যেই আপনারা যেই সেন্টিমেন্ট, যেই অনুভূতি ব্যক্ত করলেন, তাতে বোধহয় ওই মেয়েদের সাথে আপনারা একমত মনে করেন, ভাই বোন এই অন্যরা আপনারা একমত, মায়ের বদনখানি মলিন। এখন তাহলে মায়ের বদনখানি মলিন হলে কেন মলিন? কারণ ওই যে আমার সহকর্মী দিলীপ বলেছে, আপনারাও বলেছে, আমাদের নির্বাচনে চলে গিয়েছে। আমাদের মায়ের বদনখানি মলিন ছিল 1971 সালে। আমাদের প্রজন্ম সেদিন আমরা বঙ্গবন্ধুর ডাকে কি করেছিলাম, যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করেছিলাম এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলাম। এবং কি জন্য মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য, সাম্য মানবিক মর্যাদা বোধ এবং ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তো এটা কি হয়েছে? আমরা তো ভাত কাপড়ের জন্য যুদ্ধ করিনি। ভাত কাপড় হবেই, ভাত কাপড়ের জন্য যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি ওই অধিকারগুলির জন্য। তো এই অধিকারগুলো যখন চলে যায়, আমাদের ভোটাধিকার নাই, আমাদের চিন্তার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা কিছু কিছু আছে, আবার ডিজিটাল সিকিউরিটি একটা আছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তারপরে ইত্যাদি ইত্যাদি। আমাদের বাক স্বাধীনতা যেখানে সীমিত, আমার অনেকগুলো নাগরিক অধিকার যখন করব, তখন পথে আসি, মুক্তিযুদ্ধের চেতনার পথে আসি। আমার মনে হয় আমরা যোজন দূরে। আর আপা উন্নয়নের কথা বলেছেন। আমি এই যে কোভিডের সময় বেশি মেট্রো যায় না, কোভিডের পরে আমি ওই যে ইয়েতে গিয়েছিলাম, মংলাতে যাওয়ার পথে দেখলাম খুব স্থাপনা, রাস্তাঘাট, ওই যে আমাদের কি যেন ওই যে একটা বিদ্যুৎ কেন্দ্র হইলো ভারতের সাথে রামপাল ইত্যাদি ইত্যাদি, এবং অনেকগুলো এই যে কি বলে ওই যে বিদ্যুতের এলপিজি যে গোডাউন, ওইসব। আমার কাছে যেটা মনে হলো, উন্নয়ন তো অনেক হয়েছে, রাস্তাঘাট অনেক হয়েছে না, অনেক অবকাঠামো হয়েছে, উন্নয়ন হয়েছে, উন্নতি কি হয়েছে? উন্নতি মানে আমার শিক্ষার উন্নতি, আমার স্বাস্থ্যের উন্নতি, আমার গণতান্ত্রিক অধিকারের উন্নতি, আমার দুর্নীতিমুক্ত সমাজ, আমার লুটপাটের অভাব, দুর্বৃত্তায়নের কথা বলছে, দুর্বৃত্তায়নের দূরীভূত করা।
উন্নয়ন হয়েছে, হ্যাঁ নিরাপত্তার অভাব, উন্নয়ন কি হয়েছে আপনারাই এটার প্রশ্ন। তাহলে এখন আমাদের যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, যেটা পাকিস্তান এটা করেছিল, তখন একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয় এবং কর্তৃত্ববাদী তখন আমরা এর মধ্যে পেয়ে গিয়েছি, বিডেম থেকে আরম্ভ করে অনেকেই কর্তৃত্ববাদী। কিন্তু এই কর্তৃত্ববাদের পরিণতিটা কি? আপনাকেও আমি অনুরোধ করবো একটা চিন্তা করার জন্য। আমরা কি কর্তৃত্ববাদের একটা বড় যুক্তি হলো শৃঙ্খলা, তারপরে ওই যে তারপরে আর কি শান্তি শৃঙ্খলা, যাতে উন্নয়ন হতে পারে। তাহলে এই কর্তৃত্ববাদের পরিণতি কি আমরা মহাতির হব, নাকি আমরা মার্কস হব, নাকি আরো কিছু হব? চিন্তা করে দেখেন এই কর্তৃত্ববাদের পরিণতি কোথায়? মহাতির হব, লীগ ওয়ান হব, নাকি মার্কস হব, নাকি আরো কিছু খারাপ হব? এবং তার পরিণতি কি হবে আমি আপনাদেরকে এটা চিন্তা করেছি। এখন আমি যে কথা বলে শেষ করব, আমাদের প্রজন্ম তার আগে ভাইয়ের কথা। ভাই বলছেন যে মাঠে নামাতে, আমার মাঠে আছে। আমরা এই পর্যন্ত কয়েক লক্ষ ব্যক্তিকে আমি বলবো যে আমরা সবচেয়ে সংগঠিত সামাজিক শক্তি। নিজের পড়াই করে বলতে হয়, আমি ক্ষমা চাচ্ছি। আমাদের সাথে 1 লক্ষ ছেলে মেয়ে কাজ করে। আমাদের সুদানের সাথে অন্তত 33-34 হাজার যে সদস্য আছে আমাদের, এরপরে বহু আছে। এবং আমরা সবচেয়ে সংগঠিত সামাজিক শক্তি, এবং এই সামাজিক শক্তিটা পরিবর্তনের জন্য দেশকে, এবং রাজনীতিবিদরা রাজনীতি করবেন। আমরা যে সবাই রাজনীতিবিদ হয়ে যাই। ওই আমার একটা গল্প মনে পড়ে, ওই যে সেসিমি স্ট্রিট বলে, আপনারা তো এখানে তো ওই যে যারা লন্ডন গিয়েছেন আপনারা দেখছেন, সেসিমি স্ট্রিট একটা বিখ্যাত ওই যে বাচ্চাদের রিপোর্ট, ওই রিপোর্টটা ওরাই সৃষ্টি করেছে। তো ওখানে কিং ফ্রাইডে বলে একটা চরিত্র আছে। কিং ফ্রাইডের একদিন হঠাৎ করে তার প্রাসাদে আগুন লেগে গেল। তারপরে ওই যে কর্তৃত্ববাদ কি করে, হুকুম দিলেন আজকে থেকে সবাই ফায়ারম্যান হয়ে যাবে। কর্তৃত্ববাদ, কারণ যেখানে কোনো দায়বদ্ধতা নাই, যেখানে কোনো জবাবদিহিতা নাই, যেখানে কোনো ভোটের অধিকার নাই, 5 বছর পর এসে যে ভোট ভিক্ষা করার কোনো সুযোগ নেই, যেখানে কোনো সংসদ কার্যকর, সেখানে সমান্তরাল দায়বদ্ধতা নাই, নিম্নমুখী দায়বদ্ধতা নাই, সেখানে ওই কর্তৃত্ববাদ হুকুম দিলেন আজ থেকে সবাই হবে ফায়ারম্যান। তারপরে কি হলো? কিছুক্ষণ পরে মহারাজা বুঝলেন খাবার আসে না, এটা কি কার্যকর? তো তার মানে যে আমাদের আরেকটা উদাহরণ দিতে পারি, আমাদের নাক আছে, মুখ আছে, নাক দিয়ে যদি খাওয়া শুরু করি কি হবে? সম্ভব। তেমনি ভাবে রাজনীতিবিদের একটা ভূমিকা আছে, আমাদের নাগরিক সমাজের ভূমিকা আছে। নাকের কাজ নাক করতে হবে, ওই যে মুখের কাজ মুখ করতে হবে। আমাদের রাজনীতিবিদরা যে কাজ করেছেন, তাদের ব্যর্থতার কারণে আমাদের ছেলে মেয়েরা বারবার প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। 52 সালে দিয়েছে, 60-এর দশকে দিয়েছে, এবং 69-এ দিয়েছে, কারণ রাজনীতিবিদরা তাদের ভূমিকা পালন করে। এনিওয়ে, তো রাজনীতিবিদদের কাজ রাজনীতি। আমরা ওই যে আমাদের দুর্ভাগ্যবশত আরেকটা যেটা হয়েছে, রাজনীতিতে ধস নেমেছে। বুদ্ধিভিত্তিক রাজনীতি তো নাই। এখন রাজনীতি ভেদা আছে। আমি ছাত্র রাজনীতি করেছি, এখন ছাত্র রাজনীতি থেকে যারা আছে, আমি যেই ভাষা বলা দরকার সেই ভাষা বলতে পারবো না, কিন্তু তারা ভালো মানুষ অধিকাংশ। এই যে ধস নেমেছে,
তো আমাদের কাজ হলো, নাগরিক সমাজের কাজ হলো মানুষকে জাগ্রত করা, সংগঠিত করা, সোচ্চার করা, যাতে রাজনীতিবিদরা আশার আলো দেখে, ভরসার আলো দেখে এবং তাদের সামনে বুদ্ধিভিত্তিক সমাধানের পথ প্রশস্ত। তো আমাদের নাকের কাজ নাক করতে হবে, মুখের কাজ করতে হবে। তো আমরা যে কথা বলে আমি আবারও শেষ করব যে আমাদের 60-এর দশকে, 70-এর দশকে আমাদের প্রজন্ম বসে থাকে, আমাদের প্রজন্ম বঙ্গবন্ধুর ডাকে যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করেছে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছে, প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল। আজকে আপনারা কি করবেন, আমরা কি করব? আমি ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি করবে। তাদের মধ্যে তারা একটু ধাক্কা খেয়েছে এবং তারা ওই যে বিসিএস হওয়া আর কিংবা ওই যে বিদেশে পাড়ি দেওয়ার এখন তো হয় নাই, হয়তো হবে, কিন্তু এখন কি করবে? আজকে আপনাদের মনেও আমার কাছে প্রশ্ন, আমি কি করব? আমরা যদি না জাগি না, কেমনে সকাল হবে? তোমার ছেলে তোমার মেয়ে উঠলে মাগো, আমরা অন্ধকারে গালিগালাজ করলাম, এই নাই ওই নাই, এই সমস্যা ওই সমস্যা, ওকে দোষারোপ করলাম, কিচ্ছু হবে। ইউ আর দ্য কি। ওই যে শেষ লাস্ট ছেলে মেয়েদের সঙ্গে ওই কারণটা কি বললাম, ওই যে না ওই যে কে করিবে কাজ, কে জাগিবে আজ, কে গুছাবে জননীর লাজ। আমি আমার কাজ করছি, আমার বিবেক পরিষ্কার, আমি আমার সর্বশক্তি নিয়োগ করছি। আপনি কি করছেন? তাহলে যদি না করেন আপনার অভিযোগ করার কোনো প্লিজ, আপনি যদি কিছু না করেন আপনার অভিযোগ করার কোনো এখতিয়ার নাই, তাহলে আপনাকে সত্য করতে হবে এবং আপনার সাথে আমরাও সত্য করতে হবে। ওকে, আমরা যদি না থাকি না, কেমনে সকাল হবে? কি ওই পরেরটা কি? কে করিবে কাজ, কে গুছাবে জননী, কে করিবে কাজ, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে গুছাবে জননীর লাজ। আপনারা ঠিক করুন প্লিজ। আজকে স্যার নিজেকে আপনার সামনে দাঁড় করান, তাহলে সমাধান হবে, তা না হলে সমাধান না। আমি ক্ষমা চাচ্ছি, আমাদের চলে যেতে হবে। আপনাদের আমি বেয়াদবি করেছি, ওকে আপনাদেরকে চ্যালেঞ্জ করেছি, আপনাদের প্রতি হয়তো অশালীন কথা বলেছি, আবার চলে যেতে আছে। আপনারা ভালো থাকেন। ওকে, কে গুছাবে জননীর লাজ। ধন্যবাদ আপনাকে। আমরা হয়তো আশা ছিল যে 6টা পর্যন্ত অনুষ্ঠানটা চলবে, যেহেতু উনি চলে যাবেন তাই আমরা অনেক সংক্ষিপ্ত করে নিলাম। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি যে আপনাকে এত কষ্ট করে আনে মিটিং এর আগে বসেই রাখছি কিছুক্ষণ, তারপরে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, প্রতিবাদ করব, এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আর এখানে বাইরে একটু চায়ের ব্যবস্থা আছে, প্লিজ আপনারা যদি সবাইকে ধন্যবাদ জানিয়ে